এখন 11:30 বাজে, আমরা সব রেডি হয়ে আস্তে আস্তে বেরাচ্ছি। আজকে আমাদের একটা ট্রিপ বুক করা আছে, বাসে করেই 7 ঘন্টা টোটাল ট্রিপটা আছে। 12টা থেকে শুরু হবে, আবার 12টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টার সময় আবার ট্রিপটা শেষ হবে। আজকে আমাদের ট্রিপটা হচ্ছে গোল্ডেন সার্কেলে, তার মধ্যে কিছু কিছু সাইট সিন পড়বে, সব ঘুরিয়ে আমাদের আবার এখানে ছেড়ে দেবে। আজকের এখানের ওয়েদার কিন্তু খুব ভালো আছে। এখন 10 ডিগ্রি মতো টেম্পারেচার, রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে হালকা, কিন্তু এখানে 10 ডিগ্রি আর রোদ উঠেছে, মানে খুব ভালো টেম্পারেচার বলতে হবে। সকালে ভালো করে ব্রেকফাস্ট করে দুপুরের জন্য খাবারও প্যাক করে নিয়েছি। আমরা আজ পুরোটাই বাস ট্যুরের উপর ডিপেন্ডেন্ট, কোথায় কি খাবার পাবো তা তো জানি না, তাই সেফ সাইড নিজেদের খাবার ক্যারি করাই বেস্ট। কথা বলতে বলতে বাস টার্মিনালে এসে গেছি। এখান থেকেই ট্যুর এজেন্সির বাস আমাদের পিক আপ করবে। এই টার্মিনালটার নাম বিএসআই বাস টার্মিনাল। আমরা টাইমের 10 মিনিট আগেই এসে গিয়েছিলাম, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, তারপর বাস আমাদের পিক আপ করলো। এই ট্যুর এজেন্সির নাম বাস ট্রাভেল আইসল্যান্ড, আর ট্যুরটার নাম গোল্ডেন সার্কেল ট্যুর। এই বাসটা রেকিয়াভিক সিটির বেশ কিছু জায়গায় দাঁড়িয়েছিল লোকজনদের পিক আপ করার জন্য, আর একদম শেষ পিক আপ পয়েন্ট ছিল এই সুন্দর হর্স ফার্মে। এখান থেকে শেষ প্যাসেঞ্জারদের তুলে বাসটা আমাদের ছুটে চললো আজকের প্রথম ডেস্টিনেশনের দিকে। এই গোল্ডেন সার্কেল ট্যুরে আজকে আমরা মেন 3টে জায়গা ঘুরে দেখব। তার মধ্যে প্রথমটা হলো থেং ভ্যালির ন্যাশনাল পার্ক, কেননা যেই সার্কুলার রাস্তা ধরে আজকে আমাদের এই বাসটা যাচ্ছে এটাই সবার প্রথমে পড়ে। বাস থেকে নামার আগে আমাদের বলে দিল 45 মিনিটের মধ্যে আবার এই পার্কিংয়ে ফিরে আসতে হবে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এই জায়গাটা ঘুরে দেখার জন্য। বাসে আসতে আসতে আমাদের ট্যুর গাইড এই জায়গাটা সম্বন্ধে টুকটাক ইনফরমেশনও দিল। এই জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে ইউরোশিয়ান ও নর্থ আমেরিকান টেকটনিক প্লেট আলাদা হয়ে যাচ্ছে, এর ফলে জায়গাটাতে বিশাল আকৃতির এক ফাটল বা খাদও তৈরি হয়েছে। আমরা এখন দুটো কন্টিনেন্টের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। বাঁ দিকেরটা হলো নর্থ আমেরিকান টেকটনিক প্লেট, আর ডান দিকেরটা হলো ইউরো এশিয়ান প্লেট। হ্যাঁ দেখো, টাচ করো টাচ করো, আমিও টাচ করে দেই একটু। এই রাস্তা দিয়ে একদম নিচেও যাওয়া যায়। নিচে একটা খুব সুন্দর ন্যাচারাল ওয়াটার লেক আছে, কিন্তু নিচে যাওয়ার মতো আমাদের কাছে সময় নেই। তবে দেখছিলাম অনেক লোকই হেঁটে হেঁটে নিচে যাচ্ছে, হয়তো ওরা নিজেদের গাড়ি নিয়েই ঘুরছে। পাথরগুলোকে একটু টাচ করেও দেখলাম, সত্যি কেমন একটা অদ্ভুত লাগছিল। হাজার হাজার বছর আগে যেভাবে এগুলো সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে পাথরগুলো ঠিক তেমনভাবে আজও দাঁড়িয়ে আছে। অনেকটা হাঁটার পর দেখলাম এইভাবে অবজারভেশন ডেস্কও বানিয়ে রেখেছে, যাতে নিচে অনেকটা দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। এখানে কিছুটা সময় কাটানোর পর আবার ফিরে যাচ্ছি। ঠিক সময়ে বাসের কাছে না যেতে পারলে বাস হয়তো আমাদের ছেড়েই চলে যাবে। হ্যাঁ, আমিও শুয়েছি। এটা ইউরোপিয়ান এশিয়ান মনে হয়। এটাই রাস্তাটা। ঠিক সময় মতো সবাই ফিরে আসায় বাস ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট স্টপ গিজার জিওথার্মাল এরিয়া। যেতে যেতে আমাদের ট্যুর গাইড এক্সপ্লেন করছিল এই জায়গাটার সম্বন্ধে অনেক ইনফরমেশন। Like I said, 5.5 kilometers on the other side is the Eurasian tectonic plate. In the no man's land is the second biggest birch forest in the country. ওই যে দূরে একটা লেক দেখা যাচ্ছে, ওটাই নাকি আইসল্যান্ডের সব থেকে বড় ন্যাচারাল ওয়াটারের সোর্স। আর এর জল নাকি খুবই ক্লিন, এতটাই ক্লিন যে বটল ওয়াটারের থেকেও বেশি পরিষ্কার। আর এটাই আইসল্যান্ডের মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। আর লেকটা একটা রিজার্ভ এরিয়ার মধ্যে পড়ে, তাই মানুষজনদের ওর কাছে যাওয়ার পারমিশন নেই। Also, this is yet another of our geothermally active areas, and in here we have used the geothermal energy and built a lagoon or baths called fontana.
আজকের এই ট্যুরের টিকিট আমরা গেটিওর গাইড থেকে কেটেছিলাম। পার পার্সন টিকিটের কস্ট পড়েছিল 70 ইউরো করে, যেটা ভারতীয় টাকায় প্রায় 7000 টাকা মতো। কিছুক্ষণ পর ট্যুর গাইড বলল এখন আমরা আমাদের নেক্সট পয়েন্ট গিজার জিওথার্মাল এরিয়াতে ঢুকে পড়েছি। বাস থেকে বেরিয়ে দেখলাম মাটি থেকে ধোঁয়ার মতো উঠছে। প্রথমে দেখে অনেকটা অবাক হলাম, কাছে গিয়ে বুঝতে পারলাম ওই রকম ধোঁয়া কোথা থেকে আসছে। জায়গাটা দেখতে এতটাই অদ্ভুত যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন যে এরকম জায়গা আদেও বাস্তবে থাকতে পারে। এখানে লেখা 80 to 100 ডিগ্রি সেলসিয়াস। হিট ডেঞ্জার সাইন দেয়া, যে এই জলগুলো একদম ফুটছে, তাহলে তো বোঝাই যাচ্ছে। হাতে দিলে হাত ফোসকা পড়ে যাবে। জলটা পুরো একদম ফুটন্ত জল সব জায়গায়। ওখানে ওই জায়গায় তো আমরা যেতে পারছি না, এখানে একটা তার দেয়া, এর বাইরেটা যাওয়া যাবে না। মানে জল যখন ফুটতে দিলে ধোঁয়া বেরোয়, ওটা জল ফুটে ধোঁয়াগুলো উঠছে। জলটা গোবর সব ফুটছে। এখনও কিন্তু আমরা মেন জায়গায় পৌঁছাতে পারিনি। ঢোকার আগেই যেসব আশ্চর্য জিনিস দেখে নিলাম। এই যে দেখুন কীরকমভাবে টকবক করে জল ফুটছে, আর ওই যে দূরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, ওখানেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা ওই জায়গাটাতে একটা আশ্চর্য জিনিস আছে যার নাম স্টোকুর গিজার। এটা এখনও অ্যাক্টিভ। প্রত্যেক 5 থেকে 10 মিনিটে ফুটন্ত জল মাটি থেকে প্রায় 30 থেকে 40 ফুট উপরে উঠে, আর কনস্ট্যান্টলি এই জিনিসটা হতেই থাকে। দেখলে কতটা বড়, দেখুন কতটা বড় হলো দেখলে। এখানে এক্ষুনি একটা ভলকানো ইরাপশন হলো, জলটা প্রায় তোমার 30-40 ফুটের মতো উঠলো। হ্যাঁ, ক্যামেরায় পুরো আসলো না। তারপর আবার 5 থেকে 7 মিনিটের মধ্যে হতে পারে। হ্যাঁ, মানে টাইমটা এক্সাক্ট বলা যায় না। আর একটা দাঁড়াই, আর একবার দেখে তারপর যাব। দেখো এমনিতে জলটা সবসময় কেমন মানে ধোয়া 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 উঠছে, ফুটছে তো ভিতরে ফুটছে, ওটা 5 কি 7 মিনিট পর ওরকম ফুলে ওঠে। এটা কি হলো? এটা হতেই পারে বোনাস হয়ে গেছে, পরপর দুটো হলো। এই যে সব জলগুলো দেখো এবার পড়ে 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 যাচ্ছে, এগুলো গরম জল। হ্যাঁ, এইভাবে গরম জল কেন বেরিয়ে আসে? আসলে পুরো জায়গাটাই অ্যাক্টিভ জিওথার্মাল এরিয়া, তাই পৃথিবী পৃষ্ঠের খুব কাছেই লাভা বা আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরির তাপে উত্তপ্ত জল বাষ্পে পরিণত হয়, আর অনেক চাপের জন্য গরম জল বাইরে বেরিয়ে আসে, আর অনেকটা উপরেও উঠে যায়। যেন মনে হয় প্রত্যেক 5 থেকে 10 মিনিটে গরম জলের একটা বিস্ফোরণ হচ্ছে। এখান থেকেই আমরা আমাদের লাঞ্চটাও সেরে নিলাম, যেটা বিএনবি থেকেই আমরা তৈরি করে এনেছিলাম। আর কেউ যদি লাঞ্চ তৈরি করে না আনতে পারে, তবে এখানে কিছু দোকানও ছিল, সেখান থেকেও কিনে খেতে পারে। ওই পাশ থেকে একবার হেঁটে আসি, ওইখানেও কিছু কিছু লোক আছে, ফুটছে এখানেও। আমরা দেখে নিলাম। হ্যাঁ, জল মাটি থেকে বেরাচ্ছে ফুটে ফুটে। এই চারিদিকে যত বাউন্ডারি দেওয়া জায়গাগুলো আছে, ওখানে মানে স্টেপ করা মানে যাওয়া যাবে না, কারণ এখানে টেম্পারেচার 100 ডিগ্রি। এই মাটিটাও গরম, আর সেই ফুটে জলগুলো বেরিয়ে এখান থেকে গিয়ে একদম নিচে মিশে গেছে। আমরা ওইটা দেখে আসলাম। এখানে আর একটা হলো, পুরো ধোঁয়া হয়ে যায় জায়গাটা, গরম জল তো। এই দিকের মাটির মধ্যে থেকে ফুটন্ত গরম জল বেরাচ্ছে, আর তার ঠিক পাশেই দেখুন গাছও জন্মে গেছে। এটা কি করে সম্ভব আমি এখনো বুঝতে পারছি না। যেখানের মাটি এতটা গরম, জল একদম ফুটে বেরাচ্ছে, তার ঠিক পাশেই এরকম গাছ। ওই জায়গা থেকেই মেন ইরাপশনটা হচ্ছে। আর এই যে ধোঁয়াগুলো বেরাচ্ছে, এই যে এইটা সামনেও একটা ধোঁয়া, কিরম একটা গন্ধ, সালফার না, পচা ডিমের মতো না অতটাও বাজে না, কিন্তু হ্যাঁ গন্ধ আছে।
জায়গাটার নাম গিজার। এখান থেকেই আমরা যে বাড়িতে জল গরম করি গিজারে, ওই টার্মটা এসছে, কারণ এটা হচ্ছে ন্যাচারাল গিজার, জল ফুটছে। এই জায়গাটা ঘোরার জন্য আমাদের 2 ঘন্টার মতো সময় দিয়েছিল, যার মধ্যে খাওয়া দাওয়ার সময়ও ধরা ছিল। যেহেতু আমরা খাবার প্যাক করে এনেছিলাম, তাই অনেকটা বেশি সময় আমরা ঘুরতে পেরেছি। তারপর আরও 15-20 মিনিট বাস জার্নি করার পর এখন আমরা আমাদের থার্ড আর লাস্ট পয়েন্টে চলে এসেছি, যার নাম গুলফস ওয়াটারফল। প্রচুর বৃষ্টি, তার মধ্যে হাওয়া দিচ্ছে। সকাল থেকে তো আমরা খুব ভালোই ওয়েদার পেয়েছি, এমনকি যতদিন আইসল্যান্ডে আছি ততদিনও ভালোই ওয়েদার ছিল, বলতে গেলে একদম রোদ ঝলমলে ওয়েদার। তবে এখানে এসে একদম শেষে দেখুন কীরকম বাজে ওয়েদারের সম্মুখীন হলাম। আর ওই যে নিচে যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, ওটার নামই গুলফস ওয়াটারফল। এই পাশ থেকে একটা রাস্তাও ছিল, যেটা দিয়ে ওই যে নিচে দেখুন হেঁটে হেঁটে অনেকে যাচ্ছে ওই ওয়াটারফলসের একদম সামনে। আমাদেরও যাওয়ার ইচ্ছে ছিল, তবে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমরা আর যাওয়ার রিস্ক নিলাম না, কারণ আমাদের কারো কাছে একটাও ছাতা নেই। পড়ার নেই, এখন এরকম করেই দেখতে হবে। এই নিচ থেকেও একটা রাস্তা আছে, আমরা ওটা হয়তো আর যাবো না, প্রথমেই যাচ্ছি। পুরো সত্যি ভিজে গেল। যে ওয়াটারফলসটার নাম গুলফস, শীতকালে পুরো জমে যায় এরকম। যা বৃষ্টি পড়ছে বাইরে, এখানে প্রথমে এসে যে দোকানটা পেলাম এখানে ঢুকলাম। এই জায়গাটা বেশ গরম, ভালো লাগছে, আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে। এখানে ঘোরার জন্য আমাদের 45 মিনিট মতো সময় দিয়েছিল। বৃষ্টি না পড়লে হয়তো একদম ওয়াটারফলসের সামনেই যেতাম, তবে এখন যখন সময় অনেকটা বেঁচেই গেছে, এই যে পাশে একটা সুভিনিয়ার শপ ছিল সেখানেই ঢুকলাম। টুকটাক ওই জিনিসপত্র দেখছি, আর দেখতে দেখতে দেখুন কীরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্রও দেখতে পেলাম। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে শক্ত হয়ে সেগুলো থেকেই সুভিনিয়ার্স বানানো হয়েছে। এগুলোকে লাভা রক বলে, যেগুলো তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে, আর এগুলো দিয়েই বিভিন্ন টাইপের সুভিনিয়ার্স বানানো হয়েছিল। দেখুন কত রকমের জুয়েলারি পিসও দেখেছি। আর এটা হলো সেই তিমি মাছের লেজ, যেটা ট্যুর আমরা গতকালই করে আসলাম। আর লাভা রক দিয়ে বিভিন্ন ধরনের পেন্ডেন্ট আর ইয়াররিংও দেখলাম। 45 মিনিট সময়ও শেষ, সাথে আজকে আমাদের ট্যুরটাও এখানেই শেষ হলো। এবার আমাদের বাসটা আমাদের নিয়ে নামাবে সোজা রেকিয়াভিক সিটিতে। তো এবার বলি এই ট্যুরটার নাম কেন গোল্ডেন সার্কেল। গোল্ডেন নামটা এসছে মূলত ওই গুলফস নামের ওয়াটারফলসটা থেকে, আর আইসল্যান্ডিক ভাষায় গুলফস মানে হলো গোল্ডেন ওয়াটারফল। আর এই ট্যুরটা আইসল্যান্ডের রাজধানী শহর রেকিয়াভিক থেকেই শুরু হয়ে আবার রেকিয়াভিকেই শেষ হয়, তাই সার্কেল কথাটা এখান থেকে এসেছে। সব মিলিয়ে তাই এই ট্যুরটার নাম গোল্ডেন সার্কেল ট্যুর। রেকিয়াভিক শহরে ঢুকে আমরা এখানের ফেমাস রেনবো স্ট্রিটে একবার হেঁটে দেখলাম। তারপর এখান থেকে এখন আমরা চলে যাব বিএনবিতে। তাহলে আজকের এই ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের দিন আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।